নমস্কার। আপনাদেরকে বলেছিলাম যে আমি ভাবার্থ রত্নাকর একটা প্লেলিস্ট চালু করব, যে একটা অধ্যায় চালু করব। আজকে সেই অধ্যায় আমি শুরু করলাম, ভাবার্থ রত্নাকর। আমরা ফলিত জ্যোতিষ পাঠ পড়ছি, কুণ্ডলীর বিশ্লেষণ কিভাবে করতে হয় প্র্যাকটিস, সেটা আমরা আলাদা প্লেলিস্টে আমরা রেখেছি। এছাড়াও গণিত জ্যোতিষ আমরা পড়ছি, সেখানে পড়েছি গণিত জ্যোতিষ। এখানে আমরা শুরু করলাম ভাবার্থ রত্নাকর। আপনি যদি এখানে মেষ লগ্ন থেকে মীন লগ্ন পর্যন্ত, মেষ লগ্ন থেকে মীন লগ্ন, মেষ লগ্ন, তারপর বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কর্কট, এইভাবে যদি মীন লগ্ন পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় এইভাবে আপনি পরপর দেখতে থাকেন এই ভাবার্থ রত্নাকরের সূত্র অনুযায়ী, তাহলে আপনি ফলিত জ্যোতিষে কিন্তু মানে ফল কথনে আপনি মাস্টার হয়ে যাবেন। খুব পাতলা একটা বই ভাবার্থ রত্নাকর। আপনারা যদি এটা মার্কেটে পান তাহলে এটা কিনে নেবেন। এর মধ্যে যে শ্লোকগুলো আছে সেগুলো আপনি পেয়ে যাবেন এখানে, আমি যেগুলো দেবো এখানে সেগুলো আপনি শ্লোকগুলো ওখানে পেয়ে যাবেন। এবং এখানে মেষ লগ্ন থেকে মীন লগ্ন পর্যন্ত প্রত্যেকটা শ্লোক ধরে ধরে আমি আপনাদের শেখাবো। যদি আপনি নাও কেনেন তাও সমস্যা নেই, আমি এখানে আপনাদের সেগুলো শিখিয়ে দেবো, বলে দেবো, বুঝিয়ে দেবো। আপনারা যদি জ্যোতিষ শিখতে চান তাহলে প্রত্যেকটা লগ্ন অনুযায়ী আপনাদের দেখা কিন্তু অত্যন্ত জরুরি। ভিডিও পুরোটা দেখুন, মিস করবেন না। আজকে আমরা মেষ লগ্ন সম্পর্কে জানবো। বলছে মেষ লগ্নে তু জাতস্য রাজযোগো অপি লভ্যতে। মেষ লগ্নে সবথেকে বড় রাজযোগ লাভ হয় চতুর্থ পঞ্চমাধীশ সম্বন্ধে না সংশয়। চতুর্থ এবং পঞ্চম পতির যে সম্বন্ধ, সেখান থেকে সবথেকে বড় রাজযোগ তৈরি হয় মেষ লগ্নে, এর মধ্যে কোনো সংশয় নেই, এটাই বলছে। তাহলে চতুর্থ এবং পঞ্চম পতি ফলো করুন। দেখুন, এটা মেষ লগ্নের ঘর, এটা লগ্নের ঘর, এটা প্রথম ঘর, এখানে আমি লিখে রেখেছি এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, লিখে রেখেছি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ। এখানে মেষ লগ্ন রয়েছে। মেষ লগ্ন মানে এখানে মেষ রাশি হয়, আপনারা জানেন। এখানে বৃষ রাশি হয়, এখানে মিথুন রাশি, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই রাশিগুলো ফিক্স। যেটা লগ্ন হবে সেখানে 1 লিখে দেবো। এটা লগ্নের ঘর, এটা 1 লিখে দিলাম আমি, ঠিক আছে। তাহলে এবার কি হলো, এটা মেষ লগ্ন হয়ে গেল। বলছে মেষ লগ্নে চতুর্থ পঞ্চমাধীশ সম্বন্ধেন, চতুর্থ এবং পঞ্চমপতি সম্বন্ধ তৈরি করে, যেটা সব থেকে বড় রাজযোগ মেষ লগ্নের জন্য। তাহলে চতুর্থ পতি এখানে কে? কর্কট রাশি। আপনারা জানেন এখানে কি রাশি হয়? কর্কট রাশি। এবং এখানে কি রাশি হয়? সিংহ রাশি, এই যে পঞ্চম ঘর যেটা। এবং যদি আমরা মেষ লগ্ন ধরি তাহলে প্রথম ঘর, এটা প্রথম ঘর, প্রথম ঘরে 1 লিখে দেবো। এখানে যেমন ঘর ফিক্স নয়, রাশিগুলো ফিক্স, যেটা লগ্ন হয় সেখানে 1 নম্বর হয়ে যায়। এখানে আবার ঘর ফিক্স, রাশিগুলো ফিক্স নয়। তাহলে এটা যদি লগ্ন হয়, এখানে মেষ রাশি 1, বৃষ রাশি 2, মিথুন রাশি 3, 4, কর্কট রাশি 5, সিংহ রাশি 6, কন্যা 7, তুলা 8, বৃশ্চিক 9, ধনু 10, মকর 11, কুম্ভ এবং 12 নম্বর রাশি এগুলো, ঠিক আছে, রাশির নাম্বার। 12 নম্বর রাশি কি? মীন। চতুর্থ এবং পঞ্চমাধীশ সম্বন্ধ কত রকম হয় দেখুন। চতুর্থপতি এখানে কি রয়েছে? চতুর্থ রাশিতে কর্কট রাশি। কর্কট রাশির অধিপতিকে, এটা চতুর্থ স্থান চন্দ্র। পঞ্চম স্থানে কি রয়েছে? চতুর্থ স্থান কর্কট রাশি, পঞ্চম স্থানে সিংহ রাশি। তাহলে পঞ্চম স্থানে কে রয়েছে? সিংহ রাশি। মানে অধিপতিকে রবি বা সূর্য, যেটাই বলেন না কেন, ঠিক আছে। এরা দুজন সম্বন্ধ তৈরি করবে, যেটা সব থেকে বড় রাজযোগ তৈরি করে। সম্বন্ধ রাজযোগ, যে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করে, সেখানে সম্বন্ধ কত রকম হয় সেগুলো সম্পর্কে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, আপনারা দেখে নেবেন সেখানে। আমি তাও এখানে বলে দিচ্ছি। প্রথমে হয় জ্যুতি। প্রথম যে সম্বন্ধটা হয় সেটা হলো জ্যুতি। জ্যুতি মানে হলো, ধরুন কেন্দ্র এবং ত্রিকোণ স্থানে চন্দ্র এবং সূর্য, চন্দ্র এবং রবি, এরা তো সব থেকে বড় রাজযোগ তৈরি করে, এরা একসাথে বসে রয়েছে কেন্দ্র ত্রিকোণ স্থানে। মানে আমরা জানি যে কেন্দ্রস্থান হলো 1, 4, 7 এবং 10 নম্বর যে ঘর সেটা কেন্দ্রস্থান, এবং 1, 5 এবং 9 নম্বর ঘর যেটা রয়েছে সেটা ত্রিকোণ স্থান। এখানে যদি রাজযোগ তৈরি হয় জ্যুতির মাধ্যমে, 4টে প্রকার আছে রাজযোগ তৈরি করা, সেগুলো আমি পরপর বলবো। প্রথমটা কি রয়েছে? জ্যুতি। তাহলে জ্যুতিতে যদি প্রথম ঘরে বসে চন্দ্র এবং সূর্য, এখানে বসে রয়েছে ধরুন
দুজন একসাথে, বা চতুর্থ ঘরে এখানে বসে রয়েছে, বা 7 নম্বর ঘর এটা বসে রয়েছে, বা 10 নম্বর ঘর, 1 4 7 10 কেন্দ্রস্থান, আর ত্রিকোণ স্থান পঞ্চমে বসে রয়েছে বা নবমে, 1 4 7 10 অথবা পঞ্চম অথবা নবমে বসে রয়েছে সূর্য এবং চন্দ্র একসাথে যুতি করছে, তাহলে এটা রাজযোগ হবে। এখন রাজযোগ যে হবে এখানে চতুর্থপতি চন্দ্র এবং পঞ্চমপতি রবি দুটোই শুভ ঘরের অধিপতি, এদের অন্য কোনো রাশি নেই, একটাই রাশি। এরা সম্বন্ধ তৈরি করলে সেটা অত্যন্ত উত্তম ফল দেবে এদের দশা অন্তর্দশায়। এখন এটাও তো সম্ভব যে সূর্য এবং চন্দ্র যদি একসাথে বসে সেখানে চন্দ্র অস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেখানে কি ফল হবে? চন্দ্র এবং সূর্য যদি একসাথে বসে, যদি অস্ত হয়ে যায়, কাছাকাছি দূরত্বে থাকে, অস্ত হয়ে গেলে তাহলে চন্দ্রের ফল কমে যাবে, রবি অধিক ফল দেবে, কিন্তু ফল পাবেন, রাজযোগের ফল সেখানেও পাবেন, কিন্তু ফল চন্দ্রের যে ফল সেটা কম হয়ে যাবে। এখন চন্দ্র রবি দ্বারা অস্ত হয়ে যাবে, রবি তখন কি করবে? চন্দ্রর ফল রবিই দেবে। ঠিক আছে, কোথায় কোথায় হয়? 1 4 7 10 অথবা 5 9 এখানে যদি চন্দ্র এবং সূর্য একসাথে বসে থাকে, 1 4 7 10 অথবা পঞ্চম নবম। ঠিক আছে, এই গেল জ্যোতি। সেকেন্ড সম্বন্ধ কি বলছে? দৃষ্টি বিনিময়। দৃষ্টি বিনিময় কি? ধরুন চন্দ্র এখানে বসে রয়েছে এবং রবি এখানে বসে রয়েছে, বা উল্টোটাও হতে পারে যে রবি এখানে বসে রয়েছে, চন্দ্র এখানে বসে রয়েছে, রবি এখানে চন্দ্র এখানে, বা রবি এখানে চন্দ্র এখানে, এটাও হতে পারে। এটা সোজাসুজি দৃষ্টি, মানে একে অপরকে দৃষ্টি, এখানে থেকেও দৃষ্টি দিতে পারবে রবি চন্দ্র, এখানে যেটা বলছি এখানে থেকেও, মানে এখান থেকে সোজাসুজি দৃষ্টি দিতে পারবে, উল্টো দিকে বসে রবি এখানে বসে থাকলে চন্দ্র এখানে, বা উল্টোটাও হতে পারে, এখানে রবি এখানে চন্দ্র, উল্টোটাও হতে পারে, এখানে 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 এখানে। 7 নম্বর দৃষ্টি, কারণ রবি আর চন্দ্রের একটাই দৃষ্টি হয়, 7 নম্বর দৃষ্টি। তাহলে দৃষ্টি বিনিময় করতে গেলে এরা সোজাসুজি দৃষ্টি দেবে, তাই তো? আর দৃষ্টি বিনিময় করতে গেলে 7 নম্বর দৃষ্টি দিয়েই হবে। তাহলে এটা যদি হয় তাহলে কি হবে? দৃষ্টি বিনিময় করলো, দুটো শুভ ঘরের অধিপতি রাজযোগ তৈরি করলো। আমি রাজযোগের পাঠে কিন্তু এগুলো বলেছিলাম। এখন এখানে একটা প্রবলেম চলে আসে, সেটা হলো কেন্দ্রাধিপতি দোষ, যেটা আমি আগের অধ্যায়ে পড়েছি। কেন্দ্রাধিপতি দোষ, যদি চন্দ্র এবং সূর্য অপোজিটে থাকে, মানে দৃষ্টি বিনিময় করে, আমি বলেছিলাম কেন্দ্রের অধিপতি গ্রহ যদি শুভ হয় এবং সে যদি যত পাওয়ারফুল হবে, যত শুভ অবস্থায় থাকবে, তত তার পাওয়ার কমবে, তার সে ফল দিতে পারবে না সহজে ভালো ফলটা। তাহলে চন্দ্র এখানে কেন্দ্রস্থানের অধিপতি, তাই তো? তাহলে চন্দ্র এখানে যদি, রবি যদি উল্টো দিকে থাকে, তার মানে আপনারা এখানে যদি চন্দ্র থাকে, এখানে যদি রবি থাকে, যদি এখানে রবি থাকে এখানে চন্দ্র থাকে, তাহলেও একই পরিস্থিতি হবে। কারণ রবি এবং চন্দ্র যদি 7 নম্বর ঘরের দূরত্বে থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে সেই জাতক বা জাতিকার পূর্ণিমা বা পূর্ণিমার আশেপাশে জন্ম, তার মানে চন্দ্র শুভ, তাৎকালিকভাবে চন্দ্র শুভ, তাৎকালিক প্রভাবের কথা বলেছে যে কেন্দ্রাধিপতি দোষ। তাহলে চন্দ্র যদি এখন শুভ হয়ে যায় আর চন্দ্র যদি বসে যায় ভালো জায়গায়, তাহলে চন্দ্রের জোর সেখানে কমে গেল, কেন্দ্রাধিপতি দোষ লেগে গেল, সেখানেও চন্দ্রের ফল কিন্তু হানি হবে, মানে যেই ঘরের অধিপতি সেই ঘরের ফল, মানে চতুর্থ ঘরের ফলে হানি হবে, সেখানেও রবি অধিক ফল করে যাবে, অধিক ভালো ফল দেবে রবি শুধু কেবলমাত্র। কিন্তু চন্দ্রের যে কারকত্ব রয়েছে সেই ফলের হানি হবে না। কিন্তু সেক্ষেত্রে যদি চন্দ্র এবং রবি যদি একই জায়গায় বসে, তাহলে কিন্তু সেই খারাপ ফলটা হবে না। কেন বলুন তো? কেন্দ্রাধিপতি দোষ লাগবে না, কারণ রবি আর চন্দ্র যদি একই ঘরে বসে 1 4 7 10 বা পঞ্চম নবমে, তার মানে আপনাকে বুঝতে হবে আমাবস্যা বা আমাবস্যার কাছাকাছি সেই জাতকের জন্ম, তখন কিন্তু চন্দ্র অশুভ, ক্ষীণ চন্দ্র তখন। তাহলে চন্দ্র যদি অশুভ হয়ে যায়, তখন অশুভ গ্রহের তো কেন্দ্রাধিপতি দোষ লাগে না, তখন কিন্তু রাজযোগের ফল পূর্ণভাবে পাবে। বোঝা গেল? এরপরে চলে আসছে কি স্থিতি, কোথায়, মানে স্থিতি পরিবর্তন বা ক্ষেত্র পরিবর্তন বলতে পারেন, মানে একে অপরের ঘরে বসে রয়েছে, মানে চন্দ্রের ঘর এটা, চন্দ্র এখানে বসে রয়েছে, এবং পঞ্চম রবির ঘরে এটা, রবি এখানে বসে রয়েছে, একে অপরের ঘরে, চন্দ্রের ঘরে রবি, রবির ঘরে চন্দ্র। ক্ষেত্র পরিবর্তন, স্থিতি পরিবর্তন যেটা, এক্ষেত্রেও
রাজযোগের ফল কিন্তু খুব দারুণভাবে প্রাপ্ত হবে, উত্তম ফল লাভ হবে। কিন্তু একে অপরের ঘরে পাশাপাশি ঘরে থাকলেও কিন্তু যদি কাছাকাছি দূরত্বে থাকে তাহলেও কিন্তু অস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপরে কি হয়, আর একটা সম্বন্ধ কি হয়, যেটা হলো স্থিতি এবং দৃষ্টি, মানে ঘর পরিবর্তন এবং দৃষ্টি। একজন ঘর পরিবর্তন করে আরেকজনের ঘরে বসবে, আরেকজন সেখান থেকে দৃষ্টি দেবে। অর্থাৎ ধরুন চন্দ্রের ঘরেটা চন্দ্র ক্ষেত্র পরিবর্তন করে রবির ঘরে বসে রয়েছে এখানে চন্দ্র, এবং রবি কি করছে 7 নম্বর দৃষ্টি দিচ্ছে। 7 নম্বর দৃষ্টি কোথা থেকে দেবে, 1 2 3 4 5 6 7 7 এখান থেকে দেবে রবি। তাহলে এখানে রবির ঘরে চন্দ্র বসে রয়েছে এবং রবি সেই ঘরে দৃষ্টি দিচ্ছে। কিন্তু এখানে দেখুন, এখানে সেই দৃষ্টি পরিবর্তনের মধ্যেই চলে আসবে কিন্তু জিনিসটা, চন্দ্রও কিন্তু রবিকে দৃষ্টি দেবে। তার মানে স্থিতি দৃষ্টিটা আর এখানে কাজে লাগবে না, দৃষ্টি পরিবর্তনের মধ্যেই জিনিসটা, এই তিনটের মধ্যেই কাউন্ট হয়ে যাবে জিনিসটা, তাই তো? তাহলে এই জিনিসটা প্রাপ্ত হতে গেলে আপনাকে কি কি হতে পারে, কেন্দ্রাধিপতি দোষ মনে রাখতে হবে, অস্ত হয়ে যাওয়ার ব্যাপারটা মনে রাখতে হবে। এখন এইটাই কেন বলেছে চন্দ্র এবং রবি রাজযোগ তৈরি করবে, সব থেকে বড় রাজযোগ। দেখুন অন্য গ্রহ এখানে তৈরি করতে পারবে, কারণ আমি রাজযোগে বলেছিলাম যে কেন্দ্র এবং ত্রিকোণের অধিপতি যদি সম্বন্ধ তৈরি করে তাহলে রাজযোগ তৈরি হয়। এখানে দেখুন মকর লগ্ন এখানে, ঠিক আছে, এখানে মকর লগ্ন, মেষ লগ্ন, মেষ লগ্নে এখানে মকর রয়েছে, তাহলে মকর তো কেন্দ্রের অধিপতি। তাহলে এখানে বৃহস্পতি রয়েছে ধনু রাশি, তাহলে ধনু এবং মকর, শনি এবং বৃহস্পতি যদি ক্ষেত্র পরিবর্তন করে বা এরকম সম্বন্ধ তৈরি করে তাহলে কি রাজযোগ হবে না? সেখানেও রাজযোগ হবে, কিন্তু এই রকম ফল পাওয়া যাবে না, উত্তম এই ধরনের ফল। কারণ মেষ লগ্নে মেষ লগ্নের অধিপতি মঙ্গল এবং শনির সঙ্গে মিত্রতা নেই। তারপরে শনির আরেকটা ঘর একাদশ ঘরে, মানে অশুভ স্থানে স্থিত রয়েছে, এবং নবমপতি বৃহস্পতি, এদের দুজনের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নয়, সুতরাং সেই রাজযোগটা কিন্তু তৈরি করে না, কিন্তু এখানেও রাজযোগ তৈরি হবে। এখন শুক্রের কথা বলি, শুক্র সপ্তমপতি, কেন্দ্রস্থানের অধিপতি, রবির সঙ্গে সেই সম্বন্ধ তৈরি করতে পারবে না, খুব একটা ভালো সম্পর্ক নেই। এবং শুক্রের দুটো রাশি মারক স্থানের অধিপতি হয়ে বসে রয়েছে, দেখুন 2 নম্বর এবং 7 নম্বর ঘর মারক স্থান, এবং বৃহস্পতির সঙ্গেও সেই সম্পর্ক কিন্তু তৈরি করতে পারবে না, কারণ মারক স্থানের অধিপতি শুক্র। তাহলে সব থেকে বড় রাজযোগ এখানে যদি হয় তাহলে সূর্য এবং চন্দ্রের মধ্যে হবে, কারণ সূর্য এবং চন্দ্রের কোনো খারাপ রাশি, কোনো ঘর পায়নি এরা। কারণ শুক্র যেমন মারক স্থানের অধিপতি, শনি যেমন একাদশ স্থান অশুভ ঘরের অধিপতি, বৃহস্পতি দ্বাদশ স্থানের অধিপতি রয়েছে, চন্দ্র এবং রবির দুজনেরই একটাই রাশি এবং দুটোই খুব শুভ রাশিতে স্থিত। এই জন্য চন্দ্র এবং রবির যে রাজযোগ সেটা সব থেকে বড় রাজযোগ তৈরি হবে। আর এখান থেকেই ভাবার্থ রত্নাকর শুরু, এখান থেকেই স্টার্ট। এখন ব্যাপারটা হলো রাজযোগের ফল কোন স্থানে বসলে সব থেকে বেশি প্রাপ্ত হবে। যদি নবম স্থানে বসে, আমরা জানি যে সব থেকে শুভ স্থান হলো ত্রিকোণ স্থান 1 5 9, তারপরে কেন্দ্রস্থান 1 4 7 10, এবং 1 5 9-এর মধ্যেও সব থেকে পাওয়ারফুল, সব থেকে বলবান ত্রিকোণ স্থান হলো নবম স্থান। যদি নবম স্থানে সূর্য এবং চন্দ্র বসে এই যুতি করে, যুতির কথা বলছি এটা মেনলি, যদি যুতি করে তাহলে সব থেকে উত্তম ফল। যদি সিংহ রাশিতে বসে সূর্য এবং চন্দ্র যুতি করে এই ফল দেয় তাহলেও উত্তম ফল, কারণ এটা রবির নিজস্ব রাশি। যদি কর্কট রাশিতে বসে এই যুতি তৈরি করে তাহলেও উত্তম ফল, কারণ এটা চন্দ্রের নিজস্ব রাশি। যদি মেষ লগ্নেই অবস্থিত হয় সূর্য এবং চন্দ্র তাহলেও উত্তম ফল, কারণ এখানে রবির তুঙ্গস্থ রাশি এটা। বাকি 1 4 7 10 5 9 এগুলোতেও উত্তম ফল হবে। প্রত্যেকটা অধ্যায় মনোযোগ সহকারে দেখুন, বুঝতে পারবেন, খুব আনন্দদায়ক অধ্যায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।